স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি তাসনিমে জান্নাত অর্থী। টাকা ফেরত পেতে ইভ্যালির গ্রাহকদের অপেক্ষা করতে হবে অন্তত 6 মাস। অনলাইন এই প্ল্যাটফর্ম থেকে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে তা নিয়েও কাজ চলছে পুরোদমে। এসব তথ্য জানিয়েছেন ইভ্যালি পরিচালনায় হাইকোর্ট গঠিত কমিটির চেয়ারম্যান সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। টিআরবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, বাংলাদেশ ব্যাংকে যে 100 কোটি টাকা পাওয়ার কথা জানা যাচ্ছে তা প্রয়োজনীয়তার ভিত্তিতে দেওয়া শুরু করলে কিছুটা হলেও আস্থা ফিরবে গ্রাহকদের। আরও জানাচ্ছেন মাসুদ আল আবুনি। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি কিভাবে চলবে, গ্রাহকরা টাকাই বা পাবে কিভাবে, সেই পথ খুঁজতে কাজ করছে হাইকোর্ট গঠিত 5 সদস্যের কমিটি। ইভ্যালির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্বে আছেন সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি জানান, 3টি গুদাম থেকে বিভিন্ন পণ্য পেয়েছেন তারা। এছাড়া হিসাব রক্ষণ বিভাগে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে পুরাতন 2 কর্মকর্তাকে। এখন এই কাগজপত্রগুলো খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। অনেক কাগজ আছে এদিকে ওদিকে, একটি সার্ভারের যে কোড নাম্বার সেটি আমাদের কাছে নেই। আর দ্বিতীয় হলো এই সার্ভারটি বোধহয় ওই অ্যামাজন কোম্পানি, তারা অনেক টাকা পায় ইভ্যালির কাছে, তারা সেই টাকা না পেলে তারা এটি খুলবে না। তিনি আরও জানান, প্রতিষ্ঠানের এমডি রাসেল বিদেশে কত টাকা পাচার করেছে তা নিয়েও কাজ চলছে পুরোদমে। টাকা ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থার সহায়তাও নেয়ার কথা জানালেন তিনি। জেলখানায় রাসেলের সাথে দেখা করে রাসেল যেটা বলল, তার কাছে সেই আমাদের এখানে কিন্তু 2-3টা রয়েছে, সিন্দুক রয়েছে, যেগুলো আমরা খুলতে পারছি না ইসের জন্য, কি বলে ওই কোড নাম্বারের জন্য। তাকে র্যাব গ্রেপ্তার করার পরে ওই বাড়ির মালিক, যার নাম সালাউদ্দিন, সেই সমস্ত জিনিস চুরি করে নিয়ে গেছে। সাবেক এই বিচারপতি জানান, অডিট শেষ হলেই জানা যাবে গ্রাহকের সংখ্যা আর বকেয়ার পরিমাণ। এরপর শুরু হবে টাকা দেওয়ার প্রক্রিয়া। এই মুহূর্তে আমরা যা জেনেছি, প্রচুর পাওনাদার দেশি বিদেশি সব গ্রাহকদের কাছে আমাদের আবেদন থাকবে যে যার কাছে যে ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট যেন সংরক্ষিত রাখে। ইনফ্যাক্ট হাইকোর্টও কিন্তু বলেছে যে 6 মাস পর্যন্ত কারো টাকা ফেরত দেওয়ার কোনো প্রশ্নই আসতে পারবে না। অনলাইন ব্যবসায় গ্রাহকের আস্থা ফেরাতে নানা পরামর্শ দিয়েছে টিআইবি। যে 100 কোটি টাকার মতো অর্থ বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য সূত্র অনুযায়ী তাদের অ্যাকাউন্টে বা অন্যভাবে পাওয়া যাচ্ছে বলে বা জানা যাচ্ছে, আংশিকভাবে হলে বেতন করার চেষ্টা করে উদ্যোগ নেয়, তাহলে সেটি তাদের জন্য সাময়িকভাবে হলো বা স্বল্প পরিমাণে হলেও একটু সুরাহা হতে পারে। শুধু ইভ্যালি নয়, রেজিস্ট্রেশন ছাড়া ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর হওয়ার সুপারিশ করা হবে বলেও জানিয়েছে হাইকোর্ট গঠিত কমিটি। মাসুদ আল আবুনি, নিউজ 24, ঢাকা। দরপতনের বৃত্তিবন্ধী দেশের 2 পুঁজিবাজার একদিন ইতিবাচক হলে পরদিনই নেমে যায় তলানিতে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকের অতিমাত্রায় শেয়ার বিক্রি এর জন্য দায়ী। ব্যাংকের এক্সপোজার লিমিট নীতিকেই দায়ী করছেন তারা। সমস্যার সমাধানে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে একের পর এক বৈঠক হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারছে না নিয়ন্ত্রক সংস্থাগুলো। সবশেষ তারা তাকিয়ে আছেন প্রধানমন্ত্রীর সুনজরের দিকে। আরও জানাচ্ছেন সুলতান আহমেদ। বর্তমান নিয়মে ব্যাংক তার মূলধনের 25% পুঁজিবাজার ও বন্ডে বিনিয়োগ করতে পারে, তা আবার নির্ধারণ করা হয় বাজার মূল্যের ভিত্তিতে। এখানেই ঘটছে যত বিপত্তি। কম মূল্যে শেয়ার কিনলেও দাম বেড়ে গেলে ব্যাংকের এক্সপোজার লিমিট অতিক্রম করছে। জরিমানার ভয়ে ব্যাংকগুলো তড়িঘড়ি করে শেয়ার বিক্রি করে দিচ্ছে, যার প্রভাবে নেতিবাচক হচ্ছে দেশের শেয়ার বাজার। নতুন করে এসেছে বন্ড ইস্যু। বন্ডে বিনিয়োগকে ব্যাংক এক্সপোজারের বাইরে রাখার কথা বিএসইসি বলে আসলেও কেন্দ্রীয় ব্যাংক বলছে বিদ্যমান আইনে সেই সুযোগ নেই। ব্যাংককে পেইড আপ ক্যাপিটাল এবং যে তার রিটেইনড আর্নিংস তার 25%-এর বেশি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে পারবে না। আপনি সেটার মধ্যে শেয়ারও আসবে, বন্ডও আসবে, ডেরিভেটিভ আসবে, ডিবেঞ্চার আসবে, অল ইনক্লুসিভ, এবং আপনার কস্ট প্রাইস ধরা হবে না, মার্কেট প্রাইস ধরা হবে। এসব সমস্যার সমাধানে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে বৈঠক হয়। তবে কোনো সিদ্ধান্ত না হওয়ায় বৈঠক হয়েছে অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্বেও। সেখানেও আসেনি কাঙ্ক্ষিত ফল। 2টা নিয়ন্ত্রক সংস্থায় তাদের নিজস্ব জায়গায় কিন্তু ঠিক আছে, কারণ বাংলাদেশ ব্যাংক তাদের ব্যাংকিং আইন এবং আর্থিক প্রতিষ্ঠান আইনের দ্বারাই কিন্তু তাদের সিদ্ধান্তটা নিয়েছে। অন্যদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাও কিন্তু তাদের যে আইন আছে সে অনুযায়ী কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন। মানে 2টা পক্ষরই কিন্তু আসলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আন্তরিকতার কোনো সমস্যা নেই। সমস্যা আছে যে আইনের যে জায়গাগুলোতে কিছু ব্যাখ্যা যেভাবে আছে 2 জায়গায়, সেটাকে একটা সমন্বিত অবস্থায় আসতে হবে।
কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে দুই সংস্থাকে নিয়ে শিগগিরই বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এমন খবরে বৃহস্পতিবার কিছুটা উত্থান দেখা গেছে দুই বাজারেই। এটা ভুললে চলবে না যে ব্যাংকের উপরে আমাদের ডিপেন্ডেন্সি আছে, কিন্তু এই ডিপেন্ডেন্সিটা যদি আমরা কমে নিয়ে আসতে পারি ইন দ্য লং রান, তাহলে আমার মনে হয় আমাদের মার্কেট ডেফিনেটলি স্টেবল মার্কেট হবে এবং আমরা একটা সুষম মার্কেট দেখতে পাবো। কারণ দুটো রেগুলেটরি বডি এক হতে পারছে না, যেখানে প্রধানমন্ত্রী কিন্তু তার দিক থেকে অনেক আগেই আপনার নির্দেশনা দিয়ে রাখছে যে ক্যাপিটাল মার্কেটের উন্নয়নের জন্য সব অর্গানগুলো একসাথে কাজ করবে। তো এটা আপনার আমাদেরকে বোধহয় ভেবে দেখার বিষয় আছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কর্তা ব্যক্তিরা ক্যামেরায় কিছু না বললেও তাকিয়ে রয়েছেন প্রধানমন্ত্রীর সুনজরের দিকেই। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। রাজধানীর বনানীতে ফাঁকা রাস্তায় দ্রুত গতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেওয়ার ঘটনায় 3 জন আহত হয়েছেন। শুক্রবার রাত 12:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার ছুটির দিন রাস্তা ফাঁকা থাকায় রাতে একটি প্রাইভেট কার দ্রুত গতিতে বনানী রোড দিয়ে যাচ্ছিল। রাত 12:30টায় বনানীর কাকলি মোড় পার হয়ে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং প্রাইভেট কারটিও ক্ষতিগ্রস্ত হয়। ধাক্কার ঘটনায় সিএনজি চালক সহ 2 যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সারা দেশে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। 4 দিনের এই কর্মসূচি চলবে 14 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে প্রায় 2 কোটি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সারা দেশে প্রায় 1,20,000 কেন্দ্রে এই জাতীয় ক্যাম্পেইন চলবে। তবে করোনার কারণে এবার বাস এবং রেল স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ কেন্দ্র পরিচালনা বন্ধ থাকবে। ওয়ার্ড পর্যায়ে ইপিআই আউটরিচ সেন্টার, কমিউনিটি ক্লিনিক, পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা হেলথ কমপ্লেক্স, জেলা সদর হাসপাতালের ইপিআই কেন্দ্র এবং মেডিকেল কলেজে কেন্দ্র করা হয়েছে। পৌষের আগেই হাড় কাঁপানো শীতে জবুথবু অবস্থা উত্তরাঞ্চলের। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সন্ধ্যা নামতেই শীতের চাদরে ঢাকা পড়ছে জনপদ। দিনের বেলায় হালকা গরম অনুভূত হলেও বিকেল গড়ালেই উত্তরের হিমেল হাওয়ায় শুরু হয় শীত। আবহাওয়ার পরিবর্তনে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে শীতজনিত নানান রোগ। আবহাওয়া অফিস জানিয়েছে, এখন দিনে তাপমাত্রা বাড়বে আর রাতে কমবে। তবে আগামী 2-3 দিন পর থেকে তাপমাত্রা আরও কমতে শুরু করবে। তখন অপেক্ষাকৃত বেশি মাত্রায় শীত অনুভূত হবে। 11 ডিসেম্বর 1971। মুক্তিযুদ্ধের এই সময়ে অনেকটাই নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের পরাজয়। বেসামাল হয়ে পড়েন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। পরাজয় এড়াতে কৌশল হিসেবে জাতিসংঘকে হাতিয়ার হিসেবে ব্যবহারে তৎপর হয়ে ওঠে সামরিক জান্তা। এদিকে বিভিন্ন স্থানে মুক্তাঞ্চল প্রতিষ্ঠার পর ঢাকা জয়ের লক্ষ্য নিয়ে এগোতে থাকেন মুক্তিযোদ্ধারা। আরো জানাচ্ছেন মাসুদ রানা। মুক্তিযুদ্ধের এই সময়ে চারিদিক থেকে মুক্তিবাহিনীর তখন বিজয়ের খবর। 11 ডিসেম্বর মিত্রবাহিনী হিলি সীমান্তে ব্যাপক প্রতিরোধের সম্মুখীন হয়। বগুড়া রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ এলাকায় পাক হানাদার ও তার দোসরদের ঘাঁটিতে তীব্র আক্রমণ চালায় যৌথ বাহিনী। প্রচণ্ড হামলার মুখে অবশেষে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেন। 1971 সালের 11 ডিসেম্বর কুষ্টিয়া, জামালপুর, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ সহ পাক হানাদার মুক্ত হয় বেশ কয়েকটি এলাকা। গাইবান্ধা, চণ্ডীপুর, টাঙ্গাইল, কুষ্টিয়া, ফুলছড়িহাট ও বাহাদুরবাদ ঘাট সহ মুক্ত হয় অবরুদ্ধ বাংলাদেশের 12টি গুরুত্বপূর্ণ এলাকা। এদিনে হানাদার বাহিনীর কবলমুক্ত যশোরে স্বাধীন বাংলার প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা দরকার হলে আরো রক্ত দিব। এদিকে বিদেশি নাগরিকরা যাতে ঢাকা ত্যাগ করতে পারে সে উদ্দেশ্যে জাতিসংঘের বিশেষ অনুরোধে যৌথ বাহিনী 11 ডিসেম্বর সকালে ঢাকায় সাময়িকভাবে বিমান হামলা বন্ধ রাখে। এদিকে ইয়াহিয়া খান মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের সাহায্য কামনা করেন, কিন্তু নিক্সন থাকেন নীরবে। পরাজয় এড়াতে কৌশল হিসেবে জাতিসংঘে তৎপর হয়ে ওঠে পাকিস্তান। মাসুদ রানা, নিউজ 24।
ঢাকা গাজীপুর মহাসড়কের ভোগান্তি যেন কিছুতেই কমছে না। 1 ঘন্টা সড়ক পার হতে সময় লাগছে 3 থেকে 5 ঘন্টা। সরকার বিআরটি নামের একটি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে, যার কাজ প্রায় 70% শেষ হয়েছে বলে জানা গেছে। তবে কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট নয় এই পথে যাতায়াতকারীরা। শেখ শফিউদ্দিন জিন্নার তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত মহাসড়কে বিআরটি নামের একটি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছে সরকার। টঙ্গী তুরাগ নদীর ওপর 10 লেন বিশিষ্ট ফ্লাইওভার সহ গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত 6টি ফ্লাইওভার নির্মিত হচ্ছে। কিন্তু সেই উন্নয়ন প্রকল্প শুরু হওয়ার পরই যেন এই মহাসড়কের দুর্ভোগ দিন দিন বাড়ছে। স্কুল, কলেজ কিংবা অফিস আদালতে যাওয়া যাচ্ছে না সময় মতো। এ সড়ক পার হতে যেখানে সময় লাগার কথা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, সেখানে লাগছে 3 থেকে 5 ঘন্টা। সময় মতো অনেক সময় পরীক্ষা দিতে পারি না, পরীক্ষায় যাইতে দেরি হয়, আর কষ্ট তো আছে। প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, গাজীপুর পর্যন্ত আসতেই লাগছে। এখন প্রচণ্ড জ্যাম, আর রাস্তার মাঝখানেও কাজ চলতেছে, এজন্য আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধুলাবালি এমন পরিস্থিতি, ওই ধুলাবালির কারণে আমরা বাসা বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে থাকাটা আমাদের খুব কষ্ট। 4টা সিঙ্গেল আটকায় জাম লেগে গেছে, এটা পুলিশে দেয় না। থেকে গাজীপুর চৌরাস্তা আসি আমরা 2.5 ঘন্টা, আর গাজীপুর চৌরাস্তা থেকে আব্দুল্লাহপুর পেরোলে লাগে 5 ঘন্টা। যদিও এরই মধ্যে প্রকল্পের 70% কাজ শেষ হয়েছে বলছে কর্তৃপক্ষ, কিন্তু এখনও প্রকল্পের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট নয় এ পথে যাতায়াতকারীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কারণে এই নিষেধাজ্ঞাটা দিয়েছে সেটা না দেখে আমি পুরো মন্তব্য করতে পারবো না। তো আমি যতটুকু শুনেছি যে এই নিষেধাজ্ঞাটা যে কারণে দিয়েছে, সেই কারণগুলো আমাদের দেশে কিন্তু মানে যতগুলো ঘটনাই ঘটেছে আমাদের দেশে, সবগুলোর কিন্তু একটা জুডিশিয়াল ইনকোয়ারি হয়। একজন ম্যাজিস্ট্রেট সেটা চেক করেন যে অ্যাক্সিডেন্টটা হলো, এই অ্যাক্সিডেন্টের পিছনে কারণটা কি যথাযথ ছিল নাকি গাফিলতি ছিল। আমরা যেখানে কোনো গাফিলতি পাই সেখানে আমরা কিন্তু তার বিরুদ্ধে মামলা চালু হয়ে যায়, আর গাফিলতি না থাকলে সেখানেই ক্লোজ হয়। আমাদের সিস্টেম কিন্তু খুব সুন্দর সিস্টেম, কাজেই এই সিস্টেমে কেউ ইচ্ছা করে ক্রস ফায়ার কিংবা ইচ্ছা করে কেউ মানে গুলি করতে পারেন না। এবং যারা এই সমস্ত ঘটনার পিছনে আপনার সবগুলি যথাযথ কারণ ছিল বলেই প্রতীয়মান হয়েছে আমাদের বিগত দিনে। আপনার এই সমস্ত ঘটনা শুধু আমাদের দেশ নয়, পৃথিবীর সব দেশেই এগুলো চলছে এবং এগুলো চালু আছে। আর আরেকটি ঘটনা আপনারা নিশ্চয়ই দেখেছেন, কুমিল্লায় প্রকাশ্যে 8-9 জন সন্ত্রাসী যেভাবে বন্দুক উঁচু করে গুলি করছিল, এদের কাছে যদি নিরাপত্তা বাহিনী যাইয়ে বলে যে আপনারা আসেন, এরা কি আসবে, এরা আবার চ্যালেঞ্জ ছুটে দেয়। এই ঘটনাটা সেই রকমই একটা কুমিল্লাতেও ঘটেছিল, আপনারা সেটাও দেখেছেন। কাজেই সন্ত্রাসীরা যখন আগ্নেয়াস্ত্র তাক করেন, তখন আমাদের নিরাপত্তা বাহিনী জীবন রক্ষার্থে মানে হয়তো অনেক সময় গুলি করে থাকেন। সেটা তার জন্য বৈধ ছিল না, তার জন্য যুক্তিসঙ্গত ছিল না, যুক্তিসঙ্গত ছিল না, সেইটা কিন্তু তদন্ত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা মানবাধিকারের কথা বলে, তাদের দেশেও তো এই ধরনের ঘটনা আমরা প্রায় দেখি, বিভিন্ন গণমাধ্যমে আসে। তো তারা সেক্ষেত্রে বাংলাদেশের উপর এরকম খবরদারি করার কারণ কি? দেখুন, আমি যখন প্রতিমন্ত্রী তখন একটা ঘটনা হয়েছিল 2014 না, একটি ছেলে ছাদের উপরে, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, ছাদের উপরে একটি কিশোর তার পকেটে হাত দিচ্ছিল, তখনই গুলি করে তাকে মেরে দিয়েছে। এই ধরনের ঘটনা তো ওই দেশে ঘটেছে। কাজেই আর এই অনেক ঘটনা উদাহরণ দিলে অনেক ঘটনা দেওয়া যায়। আমি সেই জন্যই বলছি আগে কেন দিয়েছে আমরা সেটা দেখিনি তারপর আমি তো বললাম আমরা আগে দেখিনি কেন করেছেন, কি উদ্দেশ্য করেছেন, আমরা সেগুলি দেখে আমরা নিশ্চয়ই এটা সম্বন্ধে। প্রধানমন্ত্রী ডাক্তার মুরাদকে কানাডা ঢুকতে দেওয়া হয় না, এইটা আপনারা কিভাবে দেখছেন? কি হয়েছে? ডাক্তার মুরাদ যিনি প্রতিমন্ত্রী ছিলেন, ওনাকে কানাডা ঢুকতে দেওয়া হয়নি ইমিগ্রেশন থেকে, কিন্তু উনি কূটনৈতিক পাসপোর্ট নিয়েই বাংলাদেশ ত্যাগ করেছিলেন। এটা আমরা জানি না, আমরা না জেনে কথা বলতে পারবো না। কারওয়ান বাজারে বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দখলের কবরে যশোরের ফুটপাত।
মহাসড়ক এবং আঞ্চলিক সড়কের ফুটপাত দখল করে যত্রতত্র করা হচ্ছে গাড়ি পার্কিং। এছাড়া সড়কের পাশেই রাখা হচ্ছে বিভিন্ন নির্মাণ সামগ্রী। যশোরের সড়ক মহাসড়কের 18টি রুটে দেখা যায় একই চিত্র। এর ফলে সড়ক হয়ে যাচ্ছে সংকীর্ণ, ঘটছে দুর্ঘটনা। সড়কে এমন অবৈধ কার্যক্রম বন্ধে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। রিপন হোসেনের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। যশোর খুলনা মহাসড়কে ঢাকা রোড, মনিহার, শিক্ষা বোর্ড, খাজুরা স্ট্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কের ফুটপাতে রাখা হচ্ছে সারি সারি গাড়ি। কোথাও রাখা হয়েছে বিভিন্ন নির্মাণ সামগ্রী। শুধু এই মহাসড়কেই নয়, যশোর মাগুরা, যশোর বেনাপোল মহাসড়ক সহ 18টি রুটের চিত্রই এমন। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবেই ফুটপাত দখল করে যত্রতত্র গাড়ি পার্কিং করা হচ্ছে। এতে সড়কগুলো সংকীর্ণ হয়ে পড়েছে, সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। সেই গাড়িগুলো রাখার থেকে যানজট সৃষ্টি আছে, দুর্ঘটনার সম্ভাবনা আছে বেশি। এই যে গাড়িগুলো আমাদের দোকানদারি করতে সমস্যা আছে। প্রশাসন কি করতেছে? পরগুলো আসলে খুব কষ্টের ব্যাপার। আপনারা আসেন, আপনারা ডিফেন্স ধরে রাখেন, কেন গাড়ি এইভাবে তাল ভাই না? পৌর কর্তৃপক্ষ বলছে এসব অবৈধ কার্যক্রম বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টা আমাদের দৃষ্টিগোচরে এসেছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা ট্রাফিক বিভাগকে বিষয়টি জানিয়েছি, তারা প্রশাসনিক ব্যবস্থা নেবেন। সড়ক বিভাগ বলছে সড়কের পাশে অবৈধ ফুটপাত দখলকারীদের তালিকা তৈরি করা হচ্ছে। লিস্ট আমরা ইতিমধ্যে প্রণয়ন করেছি এবং আমরা সময়ে সময়ে আমরা তাদেরকে নোটিশ প্রদান করা হয়, লিখিত নোটিশ প্রদান করা হয়। তো যখন তারা এই বিষয়ে কর্ণপাত না করে তখন আমরা সাধারণত অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম গ্রহণ করি। জনদুর্ভোগ কমাতে অবৈধ গাড়ি পার্কিং বন্ধে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে, এমন দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সালটা 1980। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিত্যক্ত দুটি গুদাম ঘরে মাত্র 4 জন রোগী নিয়ে যাত্রা শুরু দাতব্য প্রতিষ্ঠান সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড সিআরপি। পক্ষাঘাতে বা দুর্ঘটনায় আশা হারানো হাজার হাজার মানুষকে চিকিৎসা দিয়ে পুনর্বাসিত করে নতুন জীবনের স্বপ্ন দেখানো প্রতিষ্ঠানটি পা দিয়েছে 42 বছরে। আরও জানাচ্ছেন রিশাদ হাসান। এই ছোট্ট শিশুটিকে সাভারের সিআরপিতে চিকিৎসার জন্য নিয়ে এসেছিল তার মাতা পিতা। গেল 2 বছরেও খোঁজ মেলেনি শিশুটির অভিভাবকের, যার পূর্ণ দায়িত্ব নিয়েছে সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড সিআরপি। সিআরপিতে এমন রোগীর সংখ্যা কম নয়, তাদের কেউ বৃদ্ধ, কেউ নিষ্পাপ শিশু। এই গল্পটা অবশ্য শুরু হয় আরো 5 দশক আগে সিস্টার ভ্যালেরি টেলরের হাত ধরে। গুদাম ঘরে মাত্র 4 জন রোগী নিয়ে আজ থেকে 42 বছর আগের এই দিনে প্রতিষ্ঠা করেন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সিআরপি। ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ করে তুললেন রোগীদের। তার কাছ থেকে এই সহযোগীরা শিখলেন মনুষ্যত্ব, মমত্ববোধ। When you see that they've come to terms with it and they can smile, and not just smile but shout and laugh and join the wheelchair basketball games, you realise that that's the sort of great reward for any nurse, doctor, therapist. বন্ধুর পথ পাড়ি দেওয়া সিআরপি চলে অনুদানের অর্থে। তবে মানুষের সেবার যতটা প্রয়োজন ততটা অনুদান না আসাকে প্রতিবন্ধকতা মনে করছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। সিআরপির যে ব্রাঞ্চগুলো আমরা চিন্তা করছি, সেক্ষেত্রে আমাদের আর একটু ফান্ডিং সহযোগিতার প্রয়োজন, কারণ ওই বিল্ডিংগুলো স্থাপন করা এবং সেবাটাকে এক্সটেন্ড করতে হলে সিআরপির এই লিমিটেড অ্যাবিলিটির মধ্যে সম্ভব না। দূর দূরান্ত থেকে যারা সেবা নিতে আসেন তাদের সিংহভাগই ফিরে যান সুস্থ হয়ে। তবে মনে রাখেন ভ্যালেরি টেইলরের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান সিআরপিকে। বাংলাদেশে 4 দশকেরও বেশি সময় ধরে গতিময় জীবন যখন থমকে দাঁড়াচ্ছে, তখনই সেই থমকে দাঁড়ানো জীবনে গতি ফেরাচ্ছে সিআরপি। যাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা এবং সেই সঙ্গে জনবল। রিশাদ হাসান, নিউজ 24, সাভার, ঢাকা। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া ইউনিয়নের অবহেলিত এক জনপদের নাম চুনিয়াপটল। একটি সেতুর অভাবে বাঁশের সাঁকো নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এখানকার লাখো মানুষ। অবশ্য বরাবরের মতো সেতু নির্মাণে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। তানভীর আজাদ মামুনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
এ দৃশ্য সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটলের। এভাবেই বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে এই ইউনিয়নের লাখো মানুষ। স্থানীয়রা জানান, ঝিনাই নদীর উপর সেতু নির্মাণে প্রশাসন একাধিকবার আশ্বাস দেওয়ার পরও আজও তা হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন তারা। এমনকি চরাঞ্চলের কৃষিপণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে। এখানে আসতে গেলে নৌকা পার হইতে হয়, নৌকা ডুবে জায়গা, মানুষ মারা যায়। স্কুলে সঠিক সময় পৌঁছতে পারি না, আর বন্যার সময় আমাদের হাঁটুর উপর কাপড় তুলে স্কুলে যেতে হয়। বাংলা ব্রিজ দিয়ে আমরা পার হইতে অনেক জীবনের ঝুঁকি নিয়ে পার হই। তাই আমাদের ওইখানে যদি একটা ব্রিজ হইতো তাহলে আমাদের খুব সমস্যার সমাধান হয়ে যেত। এখানে আনতে অনেক খরচ হয়, এক মন জিনিস 100 থেকে 150 টাকা খরচ হয়ে যায়। আমাদের যাতায়াত খুব ভীষণ অসুবিধা। হ্যাঁ, এই সরকার যদি দয়া করে আমাদের এই নদীর উপর একটা ব্রিজ করে তাহলে আমাদের সুবিধা হবে। অবশ্য সংশ্লিষ্টরা জানান, প্রকল্প পাশ হলেই সেতু নির্মাণের কাজ শুরু করা হবে। 70 মিটারের যে একটি বৃষ্টি প্রয়োজন, উক্ত বৃষ্টি আমরা একটা প্রজেক্টে অন্তর্ভুক্তের জন্য চিঠি দিয়েছি। প্রজেক্ট অন্তর্ভুক্ত হলে বৃষ্টি নির্মাণের ব্যবস্থা গ্রহণ করব। বিচার বিশ্লেষণ করে পরবর্তীতে যখন উপজেলা পরিষদ থেকে কোনো প্রকল্প গ্রহণ করা হবে তখন এখানে একটি স্থায়ী ব্রিজ দেওয়ার ব্যাপারে আমরা অবশ্যই বিষয়টি বিবেচনা করব। জনদুর্ভোগ লাঘবে ঝিনাই নদীর উপর সেতু নির্মাণে যথাযথ পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে জমে উঠেছে 33তম বিজয় মেলা। বিকেল হলেই সব বয়সী মানুষের পদভারে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। করোনার কারণে গত 2 বছর মেলা বন্ধ থাকায় এবার উৎসাহের কমতি নেই। মেলায় শিশুদের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা। বিক্রেতারা বলছেন, এখনো বেশিরভাগ মানুষই মেলা ঘুরে দেখছেন। পুরো দমে বেচাকেনা শুরু হবে সপ্তাহখানেক পর। আহাদুল বাবুর ছবিতে আরো জানাচ্ছেন শেখ জায়েদ। বিজয়ের মাস উপলক্ষে চট্টগ্রামে চলছে 33তম বিজয় মেলা। করোনা মহামারীর কারণে গত 2 বছর আয়োজন হয়নি ঐতিহ্যবাহী এই মেলার। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের পাশে আউটার স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে মাসব্যাপী এই পণ্য মেলার। রং বেরঙের সাজ পোশাক, ঘরে ব্যবহার্য তৈজসপত্র, খাদ্যদ্রব্য সহ বাহারি সব আয়োজন আছে এখানে। তাই সব বয়সী মানুষের উপচে পড়া ভিড়। বাচ্চার জন্য কিনবো, পরিবারের সবার জন্য কিনবো, ঘুরবো, খাবো। পরিবেশটা দেখে খুব ভালোই লাগছে আমার। বাচ্চার জন্য খেলনা কিনলাম, ওয়াইফের জন্য আপনার কসমেটিক্স কিনলাম। বিক্রেতারা বলছেন, বেচাকেনা এখনো পুরোদমে শুরু হয়নি। মেলায় ভিড় থাকলেও অধিকাংশই এখন বিভিন্ন পণ্য দেখছেন, দাম যাচাই করছেন। বেচা বিক্রি জমবে সপ্তাহখানেক পর। দর্শক দেখতেছি, অনেক ভালো এনজয় করতেছে, অনেক আনন্দ হইতেছে। মোটামুটি আলহামদুলিল্লাহ, সামনে হয়তো আরো ভালো হবে, এই আশা আমরা আছি আর কি। মেলার প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকলেও অধিকাংশ মানুষই পরছেন না মাস্ক। এই ব্যাপারে কড়াকড়ি ও নজরদারির ব্যবস্থার দাবি মেলায় আগত সচেতন দর্শনার্থীদের। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। করোনার ওমিক্রন ধরন ঠেকাতে ভ্যাকসিনের 2 ডোজ যথেষ্ট নয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তবে 3য় ডোজ নিলে ধরনটির বিরুদ্ধে সুরক্ষার হার প্রায় 75% বলেও উল্লেখ করেছেন তারা। এদিকে করোনার নতুন ধরন দ্রুত ছড়াচ্ছে ভারতে। মহারাষ্ট্রে 7 জন ওমিক্রন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে 3 বছরের এক শিশু রয়েছে, যা চিন্তা বাড়াচ্ছে দেশটিতে। চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। করোনার ডেল্টার পর মাথা ব্যথার নতুন কারণ ওমিক্রন। নতুন এই ধরন কতটা উদ্বেগের তা নিয়ে চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ। টিকার কার্যকারিতা নিয়েও গবেষণা চলছে পুরোদমে। যুক্তরাজ্যে হেলথ সিকিউরিটি এজেন্সি UKHSA বলছে, সুরক্ষা কম দিলেও ওমিক্রনে আক্রান্ত হওয়ার পর করোনা টিকা হাসপাতালে ভর্তি ঠেকাতে সক্ষম। টিকার কার্যকারিতা যাচাইয়ে ওমিক্রনে আক্রান্ত 581 এবং ডেল্টায় আক্রান্ত কয়েক হাজার জনকে নিয়ে গবেষণা চালিয়েছে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। সেখানে দেখা যায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার কার্যকারিতা নাটকীয়ভাবে কমে এসেছে। ফাইজারের টিকা 2 ডোজ নেওয়ার পর সুরক্ষার হার কমেছে উল্লেখযোগ্য হারে। তবে গবেষণায় দেখা গেছে টিকার 3য় ডোজ নিলে করোনার বিরুদ্ধে সুরক্ষার হার বেড়ে দাঁড়ায় 70 থেকে 75%। প্রাথমিক বিশ্লেষণ করে দেখা গেছে অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজার ভ্যাকসিনগুলি নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কম কার্যকর। তবে বুস্টার ডোজ প্রায় 75% লোককে কোভিডের লক্ষণ থেকে রক্ষা করছে। যুক্তরাজ্যে আরও 448 ওমিক্রন আক্রান্ত রোগী পাওয়া গেছে।
এদিকে কোভিড-19 বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা জোরদার করতে সহায়তা করবে জানিয়েছে মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ। সিডিসি ডিরেক্টর ডক্টর র্যাচেল ওয়েলেস্কি শুক্রবার এক ব্রিফিংয়ে জানান, প্রাথমিক তথ্যে জানা যায় করোনা ভাইরাস ভ্যাকসিনেশন ওমিক্রন ঠেকাতে যথোপযুক্ত। ভারতে বাড়ছে ওমিক্রনের ধরন। কর্ণাটকের পর মহারাষ্ট্রের নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী পাওয়া গেছে। তার মধ্যে 3 বছরের শিশুও রয়েছে, যার জেরে করোনার নয়া রূপ নিয়ে নতুন করে উদ্বেগ ছড়ালো দেশটিতে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়, ওই ওমিক্রন আক্রান্ত রোগী মহারাষ্ট্রের বাসিন্দা। এছাড়া মহারাষ্ট্রের সব ধরনের জমায়েত ওমিক্রনের কারণে নিষিদ্ধ করা হয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আজ নিউজিল্যান্ডে বাংলাদেশ জাতীয় দলের আনুষ্ঠানিক রুম কোয়ারেন্টিনের প্রথম দিন। প্রত্যেক ক্রিকেটার আলাদা রুমে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। ভিডিও কলের মাধ্যমে সেরে নিচ্ছেন নিজেদের মধ্যকার আলাপচারিতা। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, সুস্থ আছেন সবাই। আজকে আমাদের কোয়ারেন্টাইনের ফার্স্ট ডে। সকাল থেকেই ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্টের পরেই ডাক্তার 2 নার্স এসেছিলেন আমাদের জ্বর মাপার জন্য, বাকি সব খোঁজ খবর নেওয়ার জন্য। কালকে প্রথম যখন আমরা এখানে এসে পৌঁছানোর পরে আমরা সবাই সবার রুমে যাই। এরপরে এখনো কারোর সাথে ভাবে দেখা হয়নি এক্সেপ্ট ভিডিও কল ছাড়া। 2 জনের সাথে ভিডিও কলে কথা হয়েছে, এছাড়া তো সব ঠিকই আছে। টাফ টাইম, বাট পাকিস্তান থেকে খেলে আসার পরপরই টাফ টাইম যাচ্ছে, বাট আমার মনে হয় যে আর 2-3 দিন কষ্ট করতে হবে। তারপর আমরা গ্রুপ হিসেবে প্র্যাকটিস করতে পারবো, জিম থেকে শুরু করবো, তারপর আস্তে আস্তে ট্রেনিং শুরু হবে। তাই হোপ এভরিথিং উইল বি ফাইন কয়েকদিনের মধ্যে। আর এছাড়া আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। ধন্যবাদ। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটে বলে দুর্দান্ত দাপট দেখিয়ে অ্যাশেজের প্রথম টেস্টে 9 উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে 5 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল প্যাট কামিন্সের দল। ব্রিসবেনে টেস্টের চতুর্থ দিন প্রথম সেশনেই ভেঙে পড়ে ইংল্যান্ড। গতকাল 2 উইকেট হারিয়ে 220 রানে দিন শেষ করা জো রুটরা এদিন 77 রানে বাকি 8 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলেন 297 রান। ফলে অস্ট্রেলিয়াকে মাত্র 20 রানের লক্ষ্য দিতে পারে দলটি। আর ওপেন করতে নামা অ্যালেক্স কারির উইকেট হারিয়ে জয় তুলে নেয় অজিরা। টেস্ট ইতিহাসে 17তম এবং অস্ট্রেলিয়ার তৃতীয় বোলার হিসেবে সাদা পোশাকে 400 উইকেটের ক্লাবে নাম লেখান অজি স্পিনার নাথান লায়ন। এর আগে ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে 147 রানে গুটিয়ে যাওয়ার পর অজিরা ট্রাভিস হেডের সেঞ্চুরিতে 425 রান করে। আগামী 16 ডিসেম্বর অ্যাডিলেইডে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে। 5 দেশের অংশগ্রহণে আজ থেকে শুরু হচ্ছে বয়সভিত্তিক সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনেই মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। 2018 সালে ভুটানে হওয়া অনূর্ধ্ব 18 নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল বাংলাদেশ। একই প্রতিযোগিতা এবার অনূর্ধ্ব 19 নামে করা হচ্ছে। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন এবং হোম গ্রাউন্ডে খেলা বলে বাংলাদেশকে ফেভারিট মনে করছেন দলের কোচ ছোটন। এই প্রতিযোগিতায় সেরা হওয়ার প্রত্যয় মারিয়া মান্ডা, মনিকা চাকমার। এদিকে দিনের প্রথম ম্যাচে বিকেল 3টায় ভুটানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। আমরা প্রত্যেকটা ম্যাচেই জেতার আশায় নামবো। ম্যাচটা আমাদের প্রথম ম্যাচ, আমরা জেতার চেষ্টা করবো এবং ভালো খেলার চেষ্টা করবো। আমরা একসাথে আসি, খেলছি, ওদের সাথে অভিজ্ঞতা হয়েছে অনেকটাই। তারপরে ওরা যেহেতু আমরা সিনিয়র টিমে যেহেতু আমরা তেমন পারফর্ম করতে পারি নাই, আমরা আশাবাদী যে আগামী ম্যাচে আমরা ভালো কিছু করব। ইংলিশ প্রিমিয়ার লিগের 16তম রাউন্ডে শনিবার মাঠে নামছে বড় দলগুলো। সন্ধ্যা 6:30টায় উলভসের বিপক্ষে মাঠে নামছে ম্যান সিটি। এদিকে ঘরের মাঠে চেলসি লড়বে লিডসের বিপক্ষে। লিভারপুলের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। দুটি ম্যাচই শুরু হবে রাত 9টায়। অন্যদিকে রাত 11:30টায় নরউইচের আতিথ্য নেবে ম্যান ইউ। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। উলসের বিপক্ষে টেবিল টপার ম্যান সিটির লড়াই সিটিজেনদের ঘরের মাঠে শক্তিমত্তায় এগিয়ে থাকলেও জেসুস মেন্দির ইনজুরি গার্দিওলার চিন্তার বড় নাম। হেড টু হেডে শেষ 5 ম্যাচে অবশ্য এগিয়ে উলস, তবে শক্তিমত্তার বিবেচনায় ঘরের মাঠে এগিয়ে থেকেই মাঠে নামবে ম্যান সিটি।
লিডসের বিপক্ষে ঘরের মাঠে জয়ের জন্যই মাঠে নামবে থমাস তুখেলের চেলসি। লিগ টেবিলে 15 ম্যাচে 33 পয়েন্ট পাওয়া ব্লুজরা এই ম্যাচে জিতলে সুযোগ থাকছে টেবিলের শীর্ষস্থানে ওঠার। তবে সেটি নির্ভর করছে একই দিনে হওয়া লিভারপুল ও চেলসির আলাদা দুটি ম্যাচের ফলাফলের উপর। এদিকে অ্যাস্টন ভিলার বিপক্ষে টেবিলের 2-এ থাকা লিভারপুলের সামনেও থাকছে শীর্ষস্থানে ওঠার সুযোগ। পেতে হবে জয়, সঙ্গে আলাদা ম্যাচে একই দিনে মাঠে নামা চেলসি ও ম্যান সিটিকে থাকতে হবে জয় বঞ্চিত। এই ম্যাচে মাঠে নামার আগে দলে আছে 3 ইনজুরি। ইলিয়ট হারভেডের সঙ্গে রবার্তো ফিরমিনোর ইনজুরির খবরে প্রতিপক্ষ কিছুটা হলেও থাকবে স্বস্তিতে। এদিকে নরউইচের বিপক্ষে শেষ 5 ম্যাচের সবকটিতেই জয় নিয়ে মাঠ ছাড়ার রেকর্ড কিছুটা হলেও স্বস্তিতে রাখছে ম্যানিউ কোচ রালফ রাংনিককে। টেবিলে সেরা 5-এ ঢুকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের সামনে। দলে 3 ইনজুরি, পগবা আর কাভানি ইনজুরিতে থাকছেন মাঠের বাইরে। নিজেদের শেষ 5 ম্যাচে হারের দেখা নেই ম্যানিউর। মাহফুজুল ইসলাম, নিউজ 24। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।